এবং সমাজ কিন্তু খেয়েছে সেটা, তবেই না ইট পুজো করে দৌড়েছে ওখানে পৌঁছাবে। এটা যদি ইউরোপিয়ান সোসাইটিতে আমার মনে হয় এটা খেত না, তারা কোশ্চেন করতো যে রামলাল আকাশ থেকে গেল কি করে ওখানে। কিন্তু আমাদের দেখবেন ইউনিভার্সিটির প্রফেসর, সে অনেকগুলো আংটি পরে বসে রয়েছে এবং সে বিশ্বাস করে ওই আংটি তার ভাগ্য ফেরাবে, ফলে ইমিডিয়েটলি বিশ্বাস করবে যে রামলালা প্রকট হবে ওখানে, এবং রামায়ণ মিথ নয়, এটা হিস্ট্রি, বিশ্বাস করবে ওটা। ফলে যে ইতিহাস নির্মাণের কথা বলছিলেন ওটা সাকসেস হচ্ছে কিসের ওপর ভরসা করে? এই যে মানে যুক্তিবিহীন যে সমাজ। ফলে আমার মনে হয় এখানে স্টুডেন্ট কমিউনিটি এবং টিচিং কমিউনিটি একটা গ্রেট রোল রয়েছে। আমরা যদি আরও ইতিহাসের পেছনে চলে যাই, যে গ্রিকসরা কিন্তু তাদের যে ডেভেলপমেন্ট হয়েছিল, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, মানে কোনো বিজ্ঞানের আলোচনায় বা সমাজতত্ত্বের আলোচনায় তাদেরকে বাদ দিয়ে করা যায় না। সেটা কিন্তু তারা, তাদের যে গ্রেট টিচার্স, তারা কিন্তু সোসাইটিকে বদলে দিয়েছিল। তো আমি একবারে আশাহত নই যে ইট উইল টেক লং টাইম, কিন্তু আমার এটা বিশ্বাস যে বারবার পলিটিক্যাল ডিফিট হলেও মানে সোসাইটি থেকে এটা যেতে সময় লাগবে, কিন্তু টিচার্স ক্যান প্লে গ্রেট রোল। মানে আমাদের সকলেরই একটা গ্রেট রোল রয়েছে এটাতে। তো সেই দিক থেকে এই আলোচনা খুবই ইফেক্টিভ। মানে এবারে আমি যেটা বলছিলাম যে মাঝে সেখান থেকে সরে এলাম, যে হিটলারের যে রেসিস্ট একটা আইডিওলজি ছিল, আরএসএস কিন্তু আর্লি স্টেজে সেগুলো নিয়েছিল, কিন্তু ওভার দ্য টাইম ওরা বুঝেছে যে ভারতবর্ষের যে সমাজের যে ক্লাসিফিকেশন, মানে আরও কংক্রিট ফর্মে বললে, যেটা আমার আগের বক্তব্য বলছিলেন যে ভিপি সিং লেট 80s গিয়ে যে পলিটিক্সটা করছেন, যেটার এই ক্লাসিফিকেশনের উপর ভিত্তি করে তিনি পলিটিক্যাল গেইন পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই সমাজের ডিভিশন অনেক আগে থেকে আছে এবং এটার অনেক দোলাচাল আছে। আমি সেই ইতিহাসে সেই সমস্ত পিছনের বিষয়ে যাচ্ছি না, কারণ আমরা গান্ধীর পুনা প্যাক্টের কথাও জানি, সেখানে গান্ধীর রোল। কেউ হয়তো বলবেন যে আমি বটগাছে ধাক্কা মারছি, কিন্তু আমাদের সবটাই কোশ্চেন করতে হবে, সবটাই কোশ্চেন করতে হবে। তো সবটা মিলে যখন এই যে একটা সমাজের যে ক্লাসিফিকেশান, তার যে শ্রেণী বিভাগ, সেটাকে তারা কেয়ারফুলি স্টাডি করেছে, করে বুঝেছে যে এখানে যদি শুধু ব্রাহ্মণিস্ট ফোর্স বানাতে যাই, তাহলে 1925 থেকে 90 যেভাবে ক্ষমতার অলিন্দের বাইরে আমাকে থাকতে হয়েছে, তাই থাকতে হবে। 90s আগে আমি তো ক্ষমতার অলিন্দে আসতে পারিনি, এবং তারপরেও 90s আপস অ্যান্ড ডাউনস হয়েছে। 2004 এসে হেরেও গেছে, এবং 2004 হারাটা কিন্তু ব্যাখ্যা করা ডিফিকাল্ট ইন দ্য সেন্স, আমি এইভাবে ভাবি যে 90s যে ফ্যাসিস্ট ফোর্স, সেখানে কিন্তু একটা মুখ, একটা মুখোশ। মুখ হচ্ছেন আডবাণী, তার রথযাত্রা, মুখোশ হচ্ছেন বাজপেয়ী। মুখোশটাকে ইন্ডিয়ান সোসাইটির যে ক্রিমি লেয়ার, তার কাছে বাজপেয়ীর মুখটা দেখাতে হবে। এটা একটা স্ট্র্যাটেজি। এবং দেখবেন তখন মিডিয়াও, মানে অতটা মিডিয়া তখন তারাই ছিল যারা মিডিয়ার অ্যাকচুয়ালি মিডিয়া পার্সোনালিটি, মিডিয়া হাউসের ওনার তারা, মানে 90s তো পুরো, এবং 21st সেঞ্চুরি গোড়ার দিকেও তাই। এবারে পরবর্তীতে তারা যখন দেখছে যে এইভাবে যে পলিটিক্যাল যে গেইন আমরা করছি, আমাদের যদি সোসাইটির বৃহত্তর অঙ্গনে আমাদেরকে যেতে হয়, যদি ইলেকশনে সেটাকে ক্যাপিটালাইজ করতে হয়, তাহলে এই যে ব্রাহ্মণিক্যাল যে আইডিওলজির যেগুলো ল্যান্ডমার্ক, সেগুলো থেকে আমাদের একটু সরে আসতে হবে, অ্যাটলিস্ট প্রচার মাধ্যমে, খাতা কলমে যাই থাক। তো তারা কিন্তু সেই স্ট্র্যাটেজি নিয়েছে। এবং আমার যতদূর মনে আছে যে 90s বা এমনকি মানে 11 সেপ্টেম্বর যে হলো, তারপরে তো
এটা একটা মানে গ্লোবাল মানে ফ্যানাটিসিজম বা তার যে ন্যারেটিভস সেগুলোর একটা গ্লোবালাইজেশন হলো। তাতে 2004 ইলেকশনটা জেতাই উচিত ছিল, মানে যারা রিলিজিয়াস ফ্যানাটিসিজম দিয়ে ক্যাপিটালাইজ করতে চাইছে। কিন্তু সেটা আমার মনে হয় যে সেটাকে মিডিয়া ন্যারেটিভস বানিয়ে মিডিয়া হাউসগুলোকে বাই ফোর্স সেগুলোকে স্প্রেড করানো তখনও সেটা সম্ভব হয়ে ওঠেনি। তা না হলে তখনও স্টেজ রেডি ছিল, কিন্তু সেইটার যে প্রোপাগ্যান্ডা করা সেটা নিয়ে, রিলিজিয়াস ইস্যুগুলোকে নিয়ে প্রোপাগ্যান্ডা করা। দেখবেন প্যান্ডেমিকের শুরুতে একটা হলো যে ওই দিল্লির নিজামুদ্দিনের থেকে সমস্ত করোনা ছড়াচ্ছে, এটা কে করছে? মিডিয়া। এবং ওই সময় আমার মনে আছে যাদবপুর ইউনিভার্সিটির একজন প্রফেসর, আমাদের খুব কাছের, খুবই পপুলার প্রফেসর ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের, তিনি ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে উই ওয়ান্ট এক্সাম্পলারি পানিশমেন্ট। কিন্তু তার আগে কিন্তু বহু মন্দিরে পূজা আর্চা চলছে, সেখানে প্রচুর গ্যাদারিং হচ্ছে, গির্জাত হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। তা আমি শুধু সেখানে একটা কমেন্ট করলাম যে স্যার, এটা কি আপনি এই পানিশমেন্টটা সকলের জন্য চান না অনলি ফর তাবলিগ জামাত চান? তারপরে কি তিনি মানে সিম্পলি অফ হয়ে গেলেন বিষয়টা। পরে আমি তার ফেসবুকে পেজে গিয়ে দেখি যে করোনা তাড়ানোর জন্য যে ঘটি বাটি বাজানোর কথা ছিল, উনি ওনার স্ত্রী, তিনিও প্রফেসর, তিনি ওটা বাজাচ্ছেন এবং খুব হ্যাপিলি ফেসবুকে দিয়েছেন। কিন্তু কিছুক্ষণ আগেই উনি আমাকে সায়েন্টিফিক টেম্পারমেন্ট, যে রিলিজিয়াস হইতে ভাবলে হবে না, বিজ্ঞানের এতে ভাবতে হবে, তারপরে আমাকে ব্লক করে দিলেন কথা বলে। তো এইগুলো কিন্তু আমি এটা বলছি এই কারণে যে আমি শুরুই করেছিলাম যে আমি অনেক মূর্খকে দেখেছি, ঠিক আছে? তো মূর্খ মানে বিজ্ঞান জানা মূর্খ। তো এখন তার ফলে যেটা হলো যে যখন মিডিয়ার হাউসগুলোর ওনার হচ্ছে ক্যাপিটালিস্টরা হয়ে গেল, তখন কিন্তু এটা করা সহজ হলো যে সেট এ ন্যারেটিভ স্প্রেড থ্রু মিডিয়া। এবং দেখবেন যে মানে 2004 ইলেকশনের সময় মোবাইল ইউজ অত ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিও ছিল না, ফলে প্রোপাগ্যান্ডা চালানো সম্ভব ছিল না। তা না হলে এইটা ভাবা ভুল হবে যে রিলিজিয়াস ইস্যুটা ডিফিট হয়ে গেছে তাই 2004 ইলেকশন হেরে গেছে, বিষয়টা তা নয়। কিন্তু আদার যে ইলেকট্রাল মেশিনারিজ সেগুলোকে ঠিক সেট করা যায়নি। এবং তাহলে কি এখানে প্রশ্ন আসবে কি এই ফোর্সকে ডিফিট করা যাবে না? ডেফিনেটলি যাবে। আপনি মানে 90s শেষের দিকে এটা দেখবেন যে বিজেপি যখন ইলেকশনে যাচ্ছে তার কিন্তু অ্যালায়েন্স পাচ্ছে না। তার কারণ বাবরি মসজিদ ভাঙাটা তখন একটা সিন, একটা খারাপ হিসেবে দেখা হচ্ছিল, যে ইট ইজ এ মানে ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি, এবং সেটাকে জনমানসে পপুলার ডোমেনে এটা একটা খারাপ কাজ হয়েছে নিন্দাসূচকভাবেই করা হতো। কিন্তু এখন কিন্তু সেই প্যারাডাইমটা শিফট হয়ে গেছে। আমি দেখেছি আমার শিক্ষকরা, যারা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, আমি 2001 সালে এমএসসি করেছি সিউ থেকে, তখন আমি দেখেছি আমার শিক্ষকরা যারা একটু কংগ্রেসি মাইন্ডেড, না না আরএসএস খুব বাজে বিষয়, কিন্তু এখন সেই লোকদেরই আমি কিন্তু আরএসএসের স্তুতি গাইতে শুনছি। তা আমি মাঝে মাঝে ভাবি এটা কেন হচ্ছে। এটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। এখন আদার দিকের যেটা আমার স্নিগ্ধেন্দুদা বলছিলেন যে আদার দিকের যে প্রিপারেশান, যে এইটার এগেনস্টে যে ন্যারেটিভ সেট করা এবং তার যে প্রিপারেশান, সেইটার তুলনায় ওটা বেশি মোমেন্টামওয়ালা, যার ফলে সেটা স্প্রেড করছে। মানে আমরা শুধু আলোচনা করে যাবো এটা নয়, আমাদের রোলটাও বুঝতে হবে যে যদি আমরা কি একটা ফ্যাসিস্ট ফোর্সকে ডিফিট করতে গেলে হোয়াট রোল উই ক্যান প্লে। মানে যে ন্যাশনালিস্ট একটা সোসাইটি আমরা যদি তৈরি না করতে পারি, তাহলে তারা যে পলিসিগুলো নিয়েছে, সুন্দর করে ইতিহাস লিখেছে, এবং আমি বলছি যে তাদের এই প্লেগুলো দেখুন, যে রাষ্ট্রপতি নির্বাচন করা হচ্ছে একজন দলিত থেকে, হ্যাঁ, মোদি ইভেন নিজে ব্রাহ্মণ নয়, ঠিক আছে। তারপরে আর যাদের যাদের প্রজেক্ট করা হচ্ছে যোগী, এরাও কিন্তু মানে সো কল্ড নন ব্রাহ্মিনস। ফলে ব্রাহ্মণিক্যাল যে পলিটিক্স বলে বলে আমরা এতদিন যাদেরকে গালি দিয়েছি, তারা কিন্তু তাদের প্যারাডাইম শিফট করছে। এবং
সোসাইটির যে ডিভিশন ওয়াইজ সেটাকে তারা স্টাডি করে সেই মতো, যদিও তাদের আইডিওলগদের যে মানে বাঞ্চ অফ থটস তো চেঞ্জ করা যাবে না, সেটা অ্যাজ ইট ইজ থাকবে। কিন্তু আমি দেখেছি আমার খুব কাছের যারা আরএসএস বন্ধু, এবং খুব আমার একজন খুব কলিগ আছে যে এবিভিপির সাউথ বেঙ্গলের প্রেসিডেন্ট, তো আমার খুব কাছের বন্ধু। তো আমি দেখেছি যে তার কিন্তু কোনো স্টাডি নেই, সে কোনোদিন বাঞ্চ অফ থটস পড়েনি, সে আরএসএস সম্পর্কে এক কথাও কোথাও পড়েনি। এখন তারা পলিটিক্স কেন করছে? যে এখন এটার মার্কেট ভালো, এটাও তো লোক আছে। কিছুদিন আগে আমার কলেজে একটা সেমিনার হলো, তো আইএসআই থেকে একজন বলতে এসেছেন, আইএসআই ইজ কনসিডার্ড অ্যাজ দ্য বেস্ট প্লেস টু ডু ম্যাথমেটিক্স ইন বেঙ্গল, ইনফ্যাক্ট ইন ইন্ডিয়া, ওয়ার্ল্ড ওয়াইড নাম আছে। তো ওনার এক ছাত্রী পাথ ব্রেকিং কাজও করেছেন, উনি এসে হিস্ট্রি বলছেন। আমি কখনো ওনাকে হিস্ট্রি অফ ম্যাথসের উপর লেকচার দিতে শুনিনি, কিন্তু এই সরকার পাওয়ারে আসার পর থেকে দিচ্ছেন, জানি না কেন। তো দিচ্ছেন, কিন্তু উনি ওই ইকুয়েশনের সলিউশনের হিস্ট্রি বলতে গিয়ে দেখছি আমি খেয়াল করছি, এবং আমার পাশে একজন বাম মনস্ক কলিগ বসে রয়েছেন, উনি আমাকে বলছে, রবিউল এ তো বিজেপি মনে হচ্ছে। তা আমি বললাম, না আপনি বেশি ভাবছেন, উনি খুব বড় ম্যাথামেটিশিয়ান, খুব ভালো মানুষ। বড় ম্যাথামেটিশিয়ান ভালো মানুষটা সত্যি, কিন্তু যে মিথ্যে নয়। তো তারপরে আমি খুঁজছি যে ওনাকে কোথায় একটা মানে যে এক পেশে বক্তব্য হচ্ছে, একটা ঠিকঠাক জায়গা ধরতে হবে। তো আমি একটা জায়গাতে উনি মিথ্যে কথাই লিখেছেন ওনার স্লাইডে, আমি সেই স্লাইডটায় ফিরে যেতে বললাম, কোশ্চেন আনসার সেশনে আমি জিজ্ঞেস করলাম, কিছুতেই স্টেজে স্বীকার করলো না। আমি বললাম যে এটা তো ওমর খৈয়াম করেছিল, আপনি তো তার নামটা বলেননি। হ্যাঁ, উনি কিছুতেই স্বীকার করলেন না, এবং উনি কাউকে রেফারও করেননি, উনি বলছেন ইন্ডিয়ানরা করেছে। আমি জানতে চাই কোন ইন্ডিয়ান করেছে, আমি ছাড়ছি না তাকে। এবার স্টেজে ঠিক আবার নিজের ইনস্টিটিউশন এটা করতেও ভালো লাগেনি। পরে আমি যখন টি টেবিলে গিয়ে তাকে জিজ্ঞেস করছি, তখন কিন্তু এগ্রি করছেন উনি, ইউ আর রাইট, স্টেজে করেননি। এখন এটা হচ্ছে মানে অপরচুনিস্ট, এই গ্রুপও তো থাকবে। ফলে এই যে পাওয়ার মঙ্গার্স, মানে বহু লোকজনকে আমি জানি যারা শুধু পাওয়ারে আছে বলেই তারা এগিয়ে যাচ্ছে। আমি অনেককে বলেছি যে দেখো, এমন যেন না হয় জীবনের শেষে গিয়ে মনে হলো সারা জীবন যা করলাম ভুল হয়ে গেছে। এখন এই আলোচনা, কোয়েশ্চেন রেজ করা, আমরা যদি সোসাইটির ভেতরে না ঢোকাতে পারি, এটা লং ওয়ে টু গো, আমার এটা মনে হয়। ফলে এটা তো বিষয় ছিল যে ইটস ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান পলিটিক্স। একটা হচ্ছে ইম্প্যাক্ট অন ইলেকট্রাল পলিটিক্স, সেটা আমরা পপুলার ডোমেনে আলোচনা করি, কিন্তু পলিটিক্স কাদের নিয়ে? সোসাইটি নিয়ে। ইম্প্যাক্ট অন সোসাইটি এটা কিন্তু আরও মানে মারাত্মক, আনলেস উই ডিসকাস ইট। ফলে এটা ডিসকাশন হওয়া, এবং বিশেষ করে শিক্ষার্থী এবং যারা শিক্ষার সঙ্গে যুক্ত তারা ডিসকাস করা, কারণ তাদের সোসাইটিতে বেশি ইম্প্যাক্ট আছে, এটা খুবই ইফেক্টিভ। এবং আমি সকলকেই আমার মন থেকে অভিনন্দন দিয়ে আমি এটা শেষ করছি। উনি খুব সুন্দরভাবে ইতিহাসের কথা বলছিলেন, আমার একটা ওতে আমি অ্যাড করব একটা কথা। সকলে জানে যে ইতিহাস বদল হচ্ছে, এটা পাবলিক ডোমেনে আছে, কিন্তু আমি 2010 সালে হায়দ্রাবাদে গণিতের যে ইন্টারন্যাশনাল প্রাইজ দেওয়া হয়, ফিল্ডস মেডাল বা আরও অন্য প্রাইজ, এখন অ্যাবেল প্রাইজ দেয়, তো তার একটা প্রোগ্রাম হয় 4 বছর অন্তর, ইন্টারন্যাশনাল কংগ্রেস ফর ম্যাথমেটিশিয়ানস। তো ভারত প্রথম 2010 সালে প্রথম সুযোগ পেয়েছে ওটা অর্গানাইজ করার, বেশিরভাগ সময় ইউরোপ আমেরিকাতে হয়েছে। তো আমি ওটা অ্যাটেন্ড করতে গিয়ে দেখি হায়দ্রাবাদের যে আইসিসিতে, মানে দিল্লিতে হয় সাধারণত, রাজধানীতে হয় এগুলো, কিন্তু দিল্লিতে অত বড় হল ছিল না যেখানে 7,000 বা 8,000 লোককে একসাথে অ্যাকোমোডেট করা যাবে। তো হায়দ্রাবাদে যে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, ওখানে অনেকগুলো প্যারালাল সেশন চলছে। তো হিস্ট্রি অফ ম্যাথামেটিক্সের একটা সেশন চলছে প্যারালাল। তো আমি তার আগে কখনো ম্যাথামেটিক্সের হিস্ট্রি নিয়ে মোটেই আগ্রহী ছিলাম না, আমার চর্চা একদম সম্পূর্ণ অ্যাবস্ট্র্যাক্ট ম্যাথামেটিক্স, যেটা খুব পপুলার ডোমেনের বিষয় নয়। তো আমার আগ্রহ হলো যে আমি একটু শুনতে যাই। তো
কিন্তু গিয়ে ওখানে একটা ফাইন্ডিংস আমার এই স্নিগ্ধেন্দুবাবুর কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে যারা বিদেশি লোকরা বলছে ওখানে, ইউরোপিয়ান বা অন্যান্য আমেরিকান বা আদার, তারা প্রাচীন ভারতের গণিতের গ্লোরিটা বলতে গিয়ে সেখানে কিন্তু তারা আল খারিজামের কথা বলছে, বা যে হাউস অফ উইজডম ছিল বাগদাদে তার কথা বলছে, আন্দালুসিয়ায় যে সিভিলাইজেশন ছিল তার কথা বলছে, এবং তাদের থ্রু দিয়ে ইউরোপে এন্ট্রি করলো, তাদের ট্র্যাকটা এটা। কিন্তু যারা ইন্ডিয়ান বলছেন পার্টিকুলারলি, তাদের ন্যারেটিভসটা হচ্ছে যে আমাদের 7th সেঞ্চুরির আগে একটা গ্লোরিয়াস পিরিয়ড ছিল, ব্রহ্মগুপ্ত ছিল, আর্যভট্ট ছিল, আরও অনেক কিছু। কিন্তু তারপরে 7 to 14 সেঞ্চুরি একটা ডার্ক পিরিয়ড, এবং তারপরে তারা ইউরোপে, ইটালিতে চলে যাচ্ছে 12-13 সেঞ্চুরিতে, অ্যাবাকাস এবং অন্যান্য জিনিস তার থ্রু দিয়ে ইন্ডিয়ান এগুলো ঢুকছে সেখানে। তো এই যে দুটো ন্যারেটিভ সেট হচ্ছে, এইটা আমাকে খুব ভাবালো, এটা কেন হচ্ছে। তো আমি তারপরে একটু আগ্রহ ভরে কিছুদিন টিআইএফআরে ছিলাম, আমি সেই লিঙ্কগুলোকে আমি মেলাতে চেষ্টা করলাম যে টিআইএফআরে 2002 সালে যখন গুজরাট রাইট হচ্ছে, আইআইএসসি থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল যে যারা সায়েন্টিফিক কমিউনিটি তারা রাষ্ট্রপতি কে আর নারায়ণের কাছে একটা অ্যাপিল করছে যে ইমিডিয়েটলি ইউ স্টপ দিস বুচারি। কিন্তু টিআইএফআরের 40% সায়েন্টিস্ট সাইন করছে না তাদের, আমি সেটার উইটনেস, এবং অনেকেই আমার খুব ক্লোজ, দুবেলা যার সাথে আমি খাচ্ছি। তো আমি কিছু জিজ্ঞেস করছি না, আমি ওয়াচ করছি। তো তার একটা সরি ফিলিং হচ্ছে, কারণ আমার সঙ্গে ওঠা বসা করছে সারাক্ষণ, আমাকে আবার ও জাস্টিফাই করছে যেই কারণে ও সাইন করছে না। তো তারপরে আমি দেখলাম যে আরএসএসের সব অর্গানাইজেশন আছে এরকম, তার আগে আমার জানা ছিল না সমস্ত বিষয়। উনি যে কথাগুলো বলছিলেন আমার শুনতে শুনতে এটা মনে হচ্ছিল যে সত্যি একটা খুবই পাওয়ারফুল ফোর্স, যেটা উনি বলার চেষ্টা করছেন যে মানে স্কলারদের মধ্যে অর্গানাইজেশন, সায়েন্টিস্টদের মধ্যে অর্গানাইজেশন, ম্যাথামেটিশিয়ানসদের মধ্যে অর্গানাইজেশন, যে ম্যাথামেটিক্সের হিস্ট্রি নতুন করে লিখতে হবে। এখন আমরা দেখবেন যে এই বিষয় নিয়ে ফ্যাসিস্ট ফোর্সের কথা উনিও বলেছেন, ফ্যাসিস্টদের কথা, কিন্তু আমরা হিস্টোরিক্যালি, যদিও ইতিহাসের খুব কাঁচা ছাত্রই হব আমি, কিন্তু ফ্যাসিস্ট যে শক্তির উত্থান ইউরোপে যেটা হয়েছিল, রাফলি, আমি ভুল বললে আমাকে কারেক্ট করবেন, আমার মনে হয়েছিল যে সেটা, আর তার ভেতরে রেসিজম ছিল, এটা ঠিকই, কিন্তু সেখানে মেন যে থিমটা ছিল যে ইন্ডাস্ট্রিয়াল যে রিভলিউশনের পরে যে আর্থিক মন্দা, সেইটাকে কাটিয়ে ওঠা এবং দেশকে একটা ইকোনমিক এক্সেলেন্সির জায়গায় পৌঁছে দেওয়া, এই ক্ষুরোরকল তারা দেখিয়েছিল, এবং টু সাম এক্সটেন্ট তারা কিছুটা সাকসেসও পেয়েছিল তাদের। কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে ইউরোপ কিন্তু যখন এগুলো হচ্ছে, তাতে সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট, সায়েন্টিফিক টেম্পারমেন্ট ইউরোপিয়ান সোসাইটিতে সেটা কিন্তু খুব শক্তপোক্ত জায়গায় আছে। ফলে সেখানে ধর্মকে আশ্রয় করে হয়নি, কিন্তু রেসের কথা ছিল ঠিকই। এবং ঠিক প্যারালালি আমাদের এখানে দেখুন, যখন আরএসএসের যারা আইডিওলগ, সে গোলওয়ালকার বা সাভারকার বা এরা যখন আর্লি 20th সেঞ্চুরিতে এগুলো বলছে 1930, 35, 36-এ, তখন কিন্তু এরা রেসিস্ট হইতে বলছে, মানে প্যারালাল টু ইউরোপিয়ান বলা যেতে পারে, ওখান থেকে হাইজ্যাক করছে, কেউ কেউ বলে সেটা। কিন্তু রিসেন্ট টাইমে কিন্তু তা নেই। রিসেন্ট টাইমে এই যে ফ্যাসিস্ট ফোর্স, এর মধ্যে কিন্তু সো কল্ড রেসিজম সেটা নেই। ফলে ইউরোপে যখন পলিটিক্যালি ডিফিট হলো ফ্যাসিস্ট ফোর্স, ইমিডিয়েটলি কিন্তু ভ্যানিশ করে গেল, কুইক ভ্যানিশ করলো। তার কারণটা কি? সেখানে রিজনিং, সায়েন্টিফিক টেম্পারমেন্ট এইগুলো সোসাইটির মধ্যে ছিল। কিন্তু আমার খুব ডাউট যে ভারতে যে ধর্মাশ্রয়ী যে ফ্যাসিজম প্রতিষ্ঠিত হচ্ছে, এটা ভারতবর্ষের সমাজটা এমন যেখানে
বিজ্ঞান কংগ্রেসে গিয়ে প্রধানমন্ত্রী বলছেন যে এমন এমন কথা বলছেন যে সেই গণেশের শ্যুট তৈরি হয়েছে প্লাস্টিক সার্জারির, এই সমস্ত গল্প বলছে। তারপর ময়ূরী কিভাবে প্রেগনেন্ট হচ্ছে তার অল্টারনেট ওয়ে বলছেন, তাই না? আমি এক্স্যাক্ট ভার্সানগুলো হয়তো বলতে পারছি না। ফলে এইগুলো যে হচ্ছে সেটা তারা বুঝে সুঝে করছে না, এটা আমরা বলবো না, কিন্তু তারা জানে যে সোসাইটিতে প্রচুর ইডিয়টস আছে, এইটা তাদের ভরসা। ফলে এই সোসাইটি যেহেতু স্ট্যাটাসটা তাই, এই ফেসিজম কিন্তু আমার ধারণা ইট উইল টেক টাইম, এটা যেতে কিন্তু সময় যাবে, যদিও হয়তো তার আগে 10 বার পলিটিক্যালি ডিফিট হয়ে যাবে, বাট ইট উইল স্টিল পারসিস্ট। ফলে এই যে ছোট ছোট আলোচনা, আমি আরও আগ্রহ করে এসেছি যে এরকম মুহূর্তে এই ধরনের আলোচনা করছে ছাত্রছাত্রীরা, এটা খুবই পজিটিভ। এবং এটা শুধু ইউনিভার্সিটির বারান্দায় নয়, এটা পাড়াতেও হওয়া উচিত। তার কারণ প্রবলেমটা কিন্তু ফ্যাসিস্ট ফোর্সের যে ক্যাপিটাল, সেটা কিন্তু এই সোসাইটি। যে সায়েন্টিফিক টেম্পারমেন্টের উচ্চতায় নিজেকে নিয়ে যেতে পারেনি, ইউরোপ কিন্তু নিয়ে গেছিল তখন, যার ফলে আজকে হিটলার জার্মানিতে পপুলার নয় মোটেই। সে পলিটিক্যাল ডিফিট হয়ে যাওয়ার সাথে সাথে তার কিন্তু সব ধরনের মোরাল ডিফিটও হয়ে গেছে। কিন্তু আমি বলছি এখানে পলিটিক্যাল ডিফিট হলেও মোরাল ডিফিট কিন্তু হবে না, ইট উইল টেক টাইম। 49 সালে যখন দেশভাগ হলো, দেশভাগটা একটা বিগ ল এখানে, যে মুসলমানরা তো একটা দেশ নিয়েছে, মানে আমি 49-এর কথা বলছি, যখন রামলালা প্রকট হলো, তো সেটা কি একটা বিশ্বাসের জায়গা থেকে বলা হলো যে রামলালা প্রকট হয়েছে ওখানে, মানে নিজে নিজে আবির্ভাব হয়েছে, কেউ গিয়ে ঢুকিয়ে দিয়ে আসেনি।